আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগতম। আজকে ভাবছি আপনাদের সাথে টিকিয়া বা কাবাব যেটাই বলেন সেই রেসিপিটা শেয়ার করব। যেহেতু সবার বাসায় এখন মাংস আছে তাহলে আমরা ইজিলি চাইলেই কিন্তু সেটা বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারি। আর এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। তাহলে চলুন আপনাদের সাথে আজকে শুরু করি টিকিয়া রেসিপি। এখানে নিয়েছি আমরা যে বুট খাই রোজাতে চনা বলে যেটাকে আমরা এটাকে চনা বলি। এই চনার ডাল নিয়েছি এখানে 400 গ্রাম। আর এখানে আমি নিয়েছি হাড় ছাড়া গরুর মাংস। এখানে হাড় বা চর্বি কোনো কিছুই কিন্তু দিই নাই। এরপরে এখানে 800 গ্রাম গরুর মাংস নিয়েছি। এগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে ডালের সাথে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে এখন আমি এটা 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো। এখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গরুর মাংস। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ। এখন দিব ভিজিয়ে রাখা সেই ডাল। আগেই বলেছি আমার মাংস হচ্ছে 800 গ্রাম, সেজন্য ডাল নিয়েছি 400 গ্রাম। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জয়ত্রী, গোলমরিচ, লং। আমি কিন্তু গরম মশলা ব্যবহার করব এখানে। এখন দিব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো 2 চামচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আস্ত গরম মশলাও দিয়েছি, আবার গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এখন দিচ্ছি কাবাব মশলা। প্যাকেটের যে কাবাব মশলাটা থাকে সেটা এখানে দিয়ে দিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেখে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কালারটা ভালো হবে। দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। আমার মাখা শেষ। দেখতে পাচ্ছেন লুকটা কেমন এসেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি কাবাবের মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা চুলায় করব, প্রেশার কুকারে করব না, সেজন্য চুলায় ডিম আছে অর্থাৎ মিডিয়াম টু লো আছে রেখে রেখে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখনও মাংস ফুটে নাই। যখন মাংসটা ফুটে উঠবে তখন আমি চুলাটা ডিম করে দেব, তাহলে আস্তে আস্তে সব কিছু একসাথে ভালোভাবে কুক হবে। প্রথমে হাই হিটে রেখে আমি মাংস ডাল একসাথে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফুটানোর পর চুলা কিন্তু ডিম করে দেব। টকবক করে ফুটছে, এই পর্যায়ে চুলা কিন্তু কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন ডাল মাংস অনেকটাই ঘন হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাল অর্ধেক পরিমাণে ভেঙে গিয়েছে। এভাবে আমি এখন জাল বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। এখন আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে এসেছে। তেজপাতাগুলো তুলে নিয়ে আর একটু শুকিয়ে নিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব। দেখাই আপনাদেরকে মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে। এই যে
মাংস সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা হালকা শুকিয়ে তারপরে গ্রাইন্ড করে নেব। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আপনারা কিন্তু এর চেয়ে বেশি শুকনো করে নামাবেন না, কারণ এটা শুকনো, যখন ঠান্ডা হবে এটা আর একটু শুকিয়ে যাবে, কিন্তু ব্লেন্ডও করতে হবে একটু গরম গরম। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এখানে এটা কুসুম গরম আছে। এখন আমি কিছুটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এখন গ্রাইন্ড করে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ফিনিশিং হয়েছে। এটাতে কিন্তু মাংসের আঁশ অনেকটাই রয়ে গেছে, বেশি মিহি করা যাবে না, তাহলে কাবাবটা খেতে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ব্লেন্ড করার পর আমার যে পরিমাণ হয়েছে, এখানে আমি এখন একটি ডিম মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা আঁশ হয়েছে, অনেক মাংস আছে এখানে। রুম টেম্পারেচারে থাকা ডিম দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, একটু ভেঙে দিবেন। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা ডিম দিব। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু আমি এটা সংরক্ষণ করব। বেরেস্তা দিলে টেস্টটা ভালো আসে। আমি বেশি ছোট করব না, ফ্যামিলি সাইজ করব। আপনারা ইচ্ছে করলে আরও বড় করতে পারেন, আরও ছোট করতে পারেন। তারপরে একটু ঘি হাতের তালুতে মেখে এটাতে হালকা প্রেস করব। দেখতে পাচ্ছেন আমার এক ডিশ বানানো শেষ। এরপর এখানে আরেকটা ডিশ আছে, আর এখানে আরেকটুকু আছে। এখানে প্রায় 100টার মতো টিকিয়া বা কাবাব হবে। এখন আমি এগুলো হালকা করে ভেজে নিব প্রিজার্ভ করার জন্য। এখানে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কাবাব বা টিকিয়াগুলো দিব। আমি কিন্তু এগুলো ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, সেজন্য তেল কিন্তু কমিয়ে দিয়েছি। এখানে একসাথে বেশি দেওয়া যাবে না, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। চুলোর আঁচ কিন্তু মিডিয়ামে আছে। এখন আমি সবগুলো ফুটিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু অনেক নরম আছে। এখন এভাবে সবগুলো উল্টে পাল্টে হালকা ভেজে আমি তুলে রাখবো। এখন আমি এই প্যাঁচ তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হলে কিন্তু তুলে নেবেন, তাহলে ফ্রিজে রাখলে আমরা পরবর্তীতে এটা সুন্দর করে ভেজে খেতে পারবো। খুব বেশি ভাজা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু এটা ভালো লাগবে না। আমি একটা ছড়ানো প্লেটে সবগুলো এভাবে তুলে নিব। এরকম কালার হলে তুলে নেবেন। এগুলো কিন্তু এখন অনেকটাই নরম আছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তারপর আমি এগুলো স্টোর করব। এই কালার অনুযায়ী আপনারাও ভেজে নেবেন। আমি সবগুলোই ভেজে নিচ্ছি, তারপর আসছি। এখানে আমি একটি কাগজ বিছিয়ে দিয়েছি, যে আমরা পরোটার যে কাগজ দিয়ে থাকি ওইটা বিছিয়ে দিছি। এখন এভাবে আমি এগুলা সবগুলো এভাবে বক্সে রেখে দিব। এভাবে এক বক্স আমার হয়ে গেছে, আর এক বক্স হলে কিন্তু হয়ে যাবে। এবার উপর দিয়ে আরেকটাও পলি দিয়ে আমি এখন এটা বন্ধ করে রাখবো। এটা কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে, না হলে কিন্তু বরফ ধরলে এটা আর ভালো লাগবে না। এই যে এভাবে আমি ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করব। এটা চাইলে আপনারা 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেই খেতে পারবেন।